তরঙ্গে তোমার ছোঁয়া পর্ব ১১ লেখিকা ফারহানা নিঝুম। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশপৃষ্ঠে। প্রকৃতি আজ ম্লান, বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনের নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারা, ডাব খাচ্ছে সে, সঙ্গী আছে স্নেহা। পাইপে টেনে চলেছে ফারা। ভাবছে সে, কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? ১ বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না? ফারাহ কম যায় না, সে মোটেও যাবে না। এই ফারাহ শেখ। থমকে গেল ফারাহ, সে তো ফারা আহমেদ। তাহলে শেখ শেখ জব্দ করছে কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারাহ। কি যে করে সে? কি রে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারাহ, ভাবুক হয়ে বলল, ভাবছি। ভ্রু কুচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি কমান্ডারকে কিভাবে বাঘে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা, ব্যঙ্গ করে বলল, ঢঙি, এত ফুটফুটে একটা জামাই পাইসোস, এখন ঢং করস? আমি তোর জায়গায় হলে তো স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারাহ। নাক ছিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস? ডানভ্রু উঁচিয়ে শুধোয় ফারাহ। কার উপর রে? ওই যে দুলাভাইয়ের ভাই সৌহার্দ্য, উনার উপর। আখিপট হতে এই বুঝি মণিজোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারাহ, বিস্ময়কর কণ্ঠে শুধোয়, কি? জি। ১২ ব্যাটারি স্বর। মুখ বাঁকালো স্নেহা। স্থান ত্যাগ করল ফারাহ। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসামাত্র দেখল ভেতরে বৈঠক বসেছে। কুয়ো থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল ফারাহ। জুতোজোড়া খুলে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নেমে আসছে তাসফিন। চোখাচোখি হয় দুজনের। তার দেওয়া অলঙ্কারগুলো এখনও পড়ে আছে ফারাহ। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরেই খেতে বসবে সবাই। ফারাহ আসতেই রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে। পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারাহ মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি পারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারাহর দিকে। নিম্নাষ্ট কামড়ে হাসল সে। এই মেয়ের যে কী করবে? কাছাকাছি এসো সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসল সোফার। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাড়তেরা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি। তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাসফিন ডিরেক্ট শ্যুট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন। সবাইকে তাড়া দিল, চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে। ফারাহ দোতলার দিকে পা বাড়াল। রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন, তুই খাবি না ফারাহ? থামতে হলো ফারাহকে। এক পলক দেখল তাসফিনের দিকে। সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিলল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাব। শায়লা এগিয়ে এসে হাত ধরল ফারাহের। ওমা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি, খাবার দাও বলে। সহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারাহের। এভাবে তার প্রেস্টিজ পাঞ্চার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারাহ আর দ্বিমত করল না। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল। তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসেই খেতে বসে গেছে। তাহাকে কেহ নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারাহ। বসেছে তো বসেছে তাসফিনের সামনাসামনি। দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিস করে বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকল তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন। পরক্ষণেই কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিস করে বললেন, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডানভ্রু কুচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই, আপাতত বউটা নিতে হবে তাকে। বউ তো আমি নিয়েই যাব, থেকে নিবেন। অগোচরে হাসল আরিফা আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লুকমা মুখে পুড়ে নিচ্ছে ফারাহ। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আতকে উঠে ফারহা। সহসা দৃষ্টি ফেলল নিচের টেবিলের। তাসফিনের ফরসা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে। কি করছে এই লোকটা? লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারহা। হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগল ফারহা, অথচ ওদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে। গলা শুকিয়ে কাঠ ফারহার। গোধূলির সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আধার শুরু হচ্ছে।
সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুবে যায় তখন বাতাসে এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে, যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্যও এক অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। সৌহার্দ্য আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবেনা শেখের আদেশে নূপুর, ঝুমুর দুজনকে নিয়ে আসবে। এদিকে মাহির জন্য মন টানছে তার। ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলল রীতিমতো। মাদুর পেতে বসে আছে সবাই। আড্ডায় জমে উঠেছে সন্ধে। আড়ালে দাঁড়িয়ে আছে ফারহা। ওখানে যাওয়া মনে বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতে পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিচ্ছিল, কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার। বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওঠায় ভেসে আসছে মানুষপটে। উফ, ফারহা, এত ভাবিস না তুই। বই উল্টোপাল্টা দেখতে দেখতে চোখ লেগে এলো তার। টেবিলের উপর মাথা রেখেই চোখ বুঝল। মেধহীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটি স্মরণে আসতেই আতকে উঠে সে। লজ্জায় জর্জরিত হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব, আম্মুকে ডাকব। ছাড়ব না, সরব না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বুলি ফুরিয়ে এলো ফারহার। একাশে লোকটা তাকে এবার আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নৈশব্দে হাসল তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পিছনে থাকার দরুন তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারহা। কি যেন বলছিলে? আমার সাথে যাবে না? কি করব, করে দেখাতে, তাই তো? অলঙ্কার পরানোর পর এটাই বলছিল ফারহা। কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আল্লাহ, মাফ করে দেন, আমি ভুল করে বলে ফেলছি। এবারেও হাসল তাসফিন। উল্টো প্রশ্ন করে বসল। তার মানে আমার সাথে যাবে? না, তড়িৎ গতিতে বলে ওঠে ফারহা। চোয়াল শক্ত হয়ে এলো ফারহার। উদরে চাপ তীব্র হল। কি বললে? উফ! ব্যথাতোর কণ্ঠে চিৎকার করে ফারহা। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেব। বাচ্চসুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে। নিম্নাষ্ট কামড়ে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারহার। কষ্টে বলার প্রয়াস চালায়। 17। 17 কি? 17। নয়ন স্থির হল তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। তখন ফারহার বয়স তবে 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তার বউ তো এখনও নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচড়া যাচ্ছে ফারহা। ফিসফিসিয়ে হাসকি টোনে বলল, এত ছোট কেন? কম্পিত হল ফারহার বক্ষস্থল। একই টোনে পাল্টা প্রশ্ন করে, আপনি এত বড় কেন? ড্রিম ড্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করল ফারহা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গলদেশে। পিছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন। নেত্রপল্লব কেঁপে কেঁপে উঠছে ফারহার। সুখ। চকতি দৃষ্টি ফিরিয়ে দিল ডানে। সহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের। একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই। অধরের কিঞ্চিত দূরত্বটুকু ঘুচিয়ে দিলে বোধহয় বেশ হতো। মস্তিষ্কে সুখ শব্দটি গেথে আছে। চোখে চোখ রেখে তাসফিন বলল, ফারহা অর্থ জানো? সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে অষ্টাদয় কাঁপছে ফারহার। চঞ্চল অধর ভাজে লেপটে থাকে কথাদের মেলা। অথচ আজ টু শব্দ নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো চকচক করে চমৎকারভাবে। বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছে। তা কি বাস্তবায়ন করা উচিত? তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 12। লেখিকা ফারহানা নিঝুম। মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পিছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূর ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানসপটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, ওই, বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারা। ক্লিন সেভ করা গালে হাত বুলায় তাসফিন।
মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের উপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেয়েলি কণ্ঠস্বর কর্ণস্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারাকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে সাহসিকতা দেখায় ফারা। শব্দবিহীন হাসল তাসফিন। অধরকোণে ঝুলছে দুষ্ট দুর্বোধ্য হাসিটা। শাসনের সহিতে দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারা। পরের বার কি করবে? দরজায় টেট টোকা পড়ল। আতকে উঠে ফারা। তাসফিন কি ফিরে এসেছে? ফারা, ফারা। মায়ের কণ্ঠস্বর। হাস ছেড়ে বাঁচল ফারা। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল আরিফ আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফ আহমেদ। উপর নিচ পরক করে বললেন, তোকে এই গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারা। এগুলো খুলেনি, অথচ এখন না খোলায় জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা, এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? উপর নিচে মাথা নোলায় ফারা। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফ আহমেদ। ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না, এগুলো খুলে ফেলো। ফারা তাকিয়ে আছে। কি করবে এখনো? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে তুই, শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফারা, এদিকে আয় তো। ফারাকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানের সহিতে আওড়াল, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানি চুপসে গেল আরিফ আহমেদের। তিনি এখনও রেগে আছে তাসকিনের উপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝে কেটে পড়ল ফারা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভাল্লুক। অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ, তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর। আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূর কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপগাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনও শেষ হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন বুচকা বয়ে এখানে আসতে হয়েছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো। কতবার না করল সে আসবে না, অথচ রুবেনা শেখ কড়াভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর। ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে? মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে, সে বরাবরই ব্যস্ত মানুষ। আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা। এরপর আর আসা হয়নি। ফলশ্রুতি জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কিরে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পিছনে পার্ক করল সৌহার্দ্য। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। স্নেহাকে দেখেই মনটা নেচে উঠল তার। দালানের ভেতরে প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই, নানি। মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাকমুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাব সুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি, নূপুর কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন, ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর, তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু, আমি। ও তো 1 নাম্বার পড়াচোর। রান্নাঘরে প্রবেশ করেই কথাটা বললেন শায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসল। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়াচোর নাকি ফাড়া? মা, আমি কিন্তু যাই কলেজে। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য। সহসা চোখ পাকিয়ে তাকালো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও, রেজাল্টের কথা শুনতেই তোর শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না শায়লা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন। কাচের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা। হাত চালাতে চালাতেই আওড়ালো, ওর কথা ধরো না তো, পড়তেই যায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল, ফের গড়গড় করে বেরিয়ে গেল।
হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে, গায়েও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দিব, আল্লাহ জানে ফারা কি করছে। শায়লা আহমেদ হাসলেন উনি, যাই হবে ভালোই হবে। অনেক দিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনও কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকোতে দেওয়া বৃষ্টিস্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারা, এক রাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম, পরিচিত কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ফারা, ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টানটান হয়ে দাঁড়ালো তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারার। আপনি আপনি আমার পিছু করছেন? নিম্নাষ্ট কাংড়ে হাসল তাসফিন, ফিসফিসিয়ে বলল, বউয়ের থেকে কিছু চাই, তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারা, লজ্জায় আড়ষ্ট হল মুহূর্তে। ছি, বেশরম, একটুও লজ্জা নেই আপনার? এরকমভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। গাপিত্তি জ্বলে উঠল ফারার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার, পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে। হবেই তো, জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো ৩টা সাল মুখস্থ, ১৯৭১, ২১শে ফেব্রুয়ারি আর ১৬ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে ওঠে ফারা। এই লোকটা কি করে জানালো রেজাল্টের কথা? এমা, সে তো ফেলটুস কুমারী, এবার মুখ কোথায় লুকাবে? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন, কি হলো? দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে তার। চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট ১৩। লেখিকা ফারহানা নিঝুম। বাংলায় ৬০, ইংরেজিতে ৭০, ভূগোলে ৫ম, আইসিটিতে ৭৭, ইতিহাসে ০। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের ওপর। তাসফিনের ঠিক সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারা। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়, যেখানে তাসফিন নাকি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তার ওপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারা ফেলটুস কুমারী ছেড়ে। রেজাল্টের এই অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নতমস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কথায়? আর পৌরনীতি? এটার কথা তো বললাম না। তেলে বেগুনে জ্বলে উঠল ফারা। টান দিয়ে রেজাল্ট কার্ড টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বউয়েরটা দেখেন। সহসা হেসে ফেলল তাসফিন। বোকা বউটা তার, সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগল ফারা। মেঠো পথ ধরেছে সে। পিছন পিছন আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পিচ্চি, তার ওপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। অকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারা। প্রতিক্রিয়া দেখাল না সে, আপাতত তার লাভ হচ্ছে। এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসামাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কিরে ফারা, কেড়ে পিছনেরটা? ভেংচি কাঁপল ফারা। মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেললেন সেই ভদ্রমহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসল ফারা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ তার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে ৩:৩০ বাজে। আরও কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারা এবং তাসফিন দুজনেই। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথাথুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি এমনি শয়তেরা, আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলেই চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারা। চমৎকার হাসল তাসফিন।
ছোট আঙুল টেনে ধরে ফারার শীর্ণ বদনখানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে, ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হল ফারা, মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহায়া কেন? বউ লজ্জাবতী লতা তাই। চকিতে ফিরে তাকালো ফারা, তাকিয়ে রইল ক্ষণকান, অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগল। দালানের কাছাকাছি আসামাত্র কুয়ো থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসল, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বালছে, কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত করে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিকে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনও খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার ওপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে, আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার। কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাথে কিংবা মাটির ওপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরেই গরুর গোশটগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চাপাতি নিয়ে গোশট আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুচকে নিল ঝুমুর। ওষ্ঠপুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট মাহির সবটা দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যেই। খালামণি, গোশত। আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসল ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গোশত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করল ঝুমুর। অভদ্র কোথাকার। পিছন ফিরে যেতেই স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথাতোর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে, কফি কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই, এভাবে হাসছ কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছ? ভাবলে শিনভাবে উঠে দাঁড়াল নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনি হয়। নাকের ডগা ফুলে ওঠে ঝুমুরের। এগিয়ে এলো নবীন। হাত বাড়িয়ে উঠাতে চাইল ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ভরে নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভ্রু কুচকে শুধোয় নবীন। কোমরে হাত উঁচিয়ে দাঁড়াল ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহাম্মুক বনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। বৃষ্টি পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরও সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ, আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতিরে বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়, আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফ আহমেদ। এগিয়ে গেল তাসফিন। উহু। গলা খাকারি নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফ আহমেদ। কাটকাট কণ্ঠে শোধয়, এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি, পিছন ফিরে তাকালেন। সোজা সাপটা তাকানোর পূর্বে হাতে আরও একটি হাতের স্পর্শ পেল। আম্মু! নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফ আহমেদ। সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন তিনি। ছিলে হুমকি দিচ্ছে? ভালো হবে না তুমি? বাঁকা হাসল তাসফিন।
আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করছে আপনার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসফিন। শ্বশুরির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো ফাজিল ছিলে, মেয়ে নিতে শ্বশুরিকে হাত করতে এসেছ? গা দুলিয়ে হেসে বলল তাসফিন। এটাই আমার শ্বশুরি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষ করে লাইট অফ করে দিলেন আরিফ আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফ আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য, তবে কি তার ইচ্ছাটা পূর্ণ হল? এই রাতবিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই, এখন রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আমগাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের ওপর পড়েছে, ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য, কাল সকালে আসবে, গাছটা আগে সরাতে হবে। অন্ধকার রাত, চাঁদটা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারা। কারো পদধ্বনি কর্ণকুহু হওয়া মাত্র থমকায় সে, পিছন ফিরে তাকানোর ফুরসত নেই, তার পূর্বেই কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারা, কম্পিত সুরে শুধোয়, করে কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়েল নিচ থেকে শিরশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। তরঙ্গে তোমার ছোঁয়া, পার্ট 14, লেখিকা ফারহানা নিঝুম। নোট: পর্বটা একটু রোম্যান্টিক। যারা রোম্যান্টিক পর্ব পছন্দ করেন না তারা স্কিপ করবেন। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাজ পড়ার আবঝা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতে শুনশান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙুলের ভাঁজে আঙুল ছুঁয়ে দিচ্ছে, নাকের ডগায় সুরসুরি লাগছে ভাড়াহর। এই কেমন অনুভূতি? আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হল তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নৈশব্দে হাসল সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্যে। তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে ঝেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের ওপর। আবেশে আখিদয় বুঝে এলো ফারাহর। কাঁপছে সে থরথর করে। কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ। সে এগেন, প্লিজ সে এগেন বেব। অস্তিত্ব মিশে যাওয়া এক পুরুষ, যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে টাকালো ফারা। নতুন আরও একটি মুখাবয়ব নজরে এলো তার। এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। পিছুতে লাগল ফারা, কদমে কদম মিলিয়ে। বুকশেলফের সহিতে ঠেকল পিঠ, নত হল মস্তক, কম্পিত হল ওষ্ঠযুগল। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনল? হয়তোবা না। হাত ছুঁয়েছে তার বুকশেলফ, চমৎকার হেসে বলে, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের নত হল মস্তক, নির্দ্বিধায় আওড়াল, তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে। কথার পিঠে থামিয়ে বলে ওঠে তাসফিন। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদিও রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড়ো বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোঁধা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগল। গাছের পাতাগুলো দোল খায়। মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের কমলারঙা মৃদু আলোতে আলোকিত হয়ে উঠছে কক্ষ। জানালার কাছে ঝুলানো সফেদ পর্দা ভূ শব্দ করে দুলছে। কমলারঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠছে ফারাহর আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারাহ। বুকের দ্রিমদ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধহয় আর কিচ্ছু হবে না। কিশোরী বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মিশাল। অন্য হাত কানের পিঠের গলিয়ে স্পর্শ করল গলদেশ।
কম্পিত হল সর্বাঙ্গ, অসাড় হয়ে এলো দেহ, মন, আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে? আমার হবে বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারাহর। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হল, সেই সাথে আখিপুটে জমা হল নোনা জল। গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারাহ। হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন। ভুলিনি আমি, সব মনে আছে। বড় বড়ে 7 খুন মাফ হবে ভাববেন না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিক এগিয়ে যেতে লাগল ফারাহ। পিছন হতে বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায় ফারাহ। মেধহীন উদরে স্পর্শ করে সেই হাত দুটো। মুখ ডোবায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ! উফ, ঝলসে যাব তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি! ছাড়িন আমাকে। সশব্দে হাসল তাসফিন, ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনও হলাম না, তার আগেই বলে ফেললে? আমি কিন্তু মাকে ডাকব। ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারাহ, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চাই এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্যে অনুভব করে ফারাহ। দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আখিদয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের। চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিষায় সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারদিকে যতদূর চোখ যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎ দিগন্তরেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে। দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে। ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত হানছে। কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের অবৈধ এবং বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ। ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত 2-1 কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো 2 জন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন। ডকুমেন্টস দেখালো তারা। চোখ বুলিয়ে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট। হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হল তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করল কমান্ডরা। ভয় পিছিয়ে যেতে লাগল লোক দুটো। পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বেই সপাটে চড় খেল লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। এই, ওদেরকে ধরো! ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করল 2 জনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেইনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেইনারে বৈধ পণ্য দেখানো হয়েছে ওপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেইনার ভেতরে খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবেই কমান্ড করেছেন যে এদিকটায় টহলদয় বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকেই আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উঠছে এদিক সেদিক। দালানে থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আঁধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টপিষ্টে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিতে বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারার। সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়েছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই? আশ্চর্যের ন্যায় তাকালো ফারা। মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছিহ! ডানভ্রু কুচকে নিল তাসফিন। কি বুঝে ছিহ বললে? চুপ মেরে গেল ফারা। বাঁকা হাসল তাসফিন। বলো বলো, কি বুঝবে? কিছু না।
তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুচকে নিল ফারা, ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শেখো মিসেস শেখ, সামনেই যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন, অবাক নেত্রে চেয়ে রইল ফারা। উঠে বসল তাসফিন, সহসা উঠে গেল ফারা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ওইটা দিন। কোনটা? ওড়না। না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন, কড়া চোখে তাকালো ফারা। না দিলে মাকে ডাকব। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই, কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যাল করে তাকিয়ে আছে ফারা, প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে অ্যাগ্যান। এবারেও চুপ করে গেল ফারা। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়েই পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্ত্রী। অকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। চলবে। তরঙ্গে তোমার ছোঁয়া। পার্ট 15। লেখিকা ফারহানা নিঝুম। যথাযথ রেসপন্স করবেন। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা, হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলার স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহুকুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তের সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শায়লা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারা তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রিজওয়ান, ফারা তো তোমাদের বাড়ির বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ, এটা ঠিক নয়, কিন্তু আরিফা আহমেদ। শায়লা আপা, আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিচের কাছে চেয়ারে বসালো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারা। চোখাচোখি হয় দুজনের। দৃষ্টি আড়াল করে ফারা। বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখামাত্র তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা, খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারা। ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমির আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে। দাঁত কটমট করে তাকালো স্নেহা। রাগান্বিত স্বরে ছিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসল ফারা। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলমু। হা হা হা। বেফাসে পড়ে গেল স্নেহা। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুচকে নেয় তাসফিন। বউ কি এত কথা বলছে তাকে দেখার বদলে? চোখাচোখি হয় দুজনের। ডানভ্রু উঁচিয়ে শোধ হয় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগল সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয়, গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর। সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না। যাও একটু, এখন শুয়েছে। হ্যালো?
হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর। এখন মনে পড়ল আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখল সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর। উঠে বসল বিছানায়, হাত রাখল মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা। তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হল নূপুর। কিন্তু কি করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময়মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করল, খেয়েছ তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ওহ, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়াল না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির। চোখ কচলে কচলে তাকালো। এই না, তুই ঘুমালি? দাঁত বের করে হাসল মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুরও উঠে বাইরে গেল। জিপগাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম, মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসল তাসফিন। নাক টেনে দিল মাহিরের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। তাসফিন এবং নূপুর পিঠাপিঠি বলল। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপগাড়িটার উপর ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙুল তুলে সেদিক পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকল তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখায় তো হলুদের সুককে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা ছনছন শব্দ তুলছে। অধর বাঁকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফারার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারা। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারা তাই করল। ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসল সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার। গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে। হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারা পরপর চুমু খেল মাহিরের। ফের হাসল মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়াল। মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির। অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারা। গা শিরশির করে উঠল তার। নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারা মাহিরকে। বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতরে চলে গেল মাহির। ফারা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করায় একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপগাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে। অধরকোণে ঝুনছে ক্ষীণ হাসিটুকু। দেবে নাকি একটা কড়া চুমু? সুখ? নাক কুচকে নেয় ফারা। মুখশ্রী জুড়ে কঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় কাতো? বুকে হাত গুজে দাঁড়ালো ফারা। হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসল তাসফিন। এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙুলে আঙুল ছোঁয়ায়। দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠছে। অতিরিক্ত শিহরণে ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারা। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতি যে অতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। অসভ্যতামো করার মতো কাউকে পাইনি তো সুখ, তবে এখন পেয়েছি তো। তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ। সে এগেন? আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে। উঠোনের একপাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপগাড়িটা। দালানের পিছনের দিকে তুলসী গাছ রাখা হয়েছে। আবার পিছনের তুলসী গাছের পরই খড়ের গাদা এবং গরুর গোয়ালঘর। হাতের স্লিভ গোটায় তাসফিন। এদিক সেদিক তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার। তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয়। কি? বললাম গাড়িতে ওঠো। চলবে।